তোর বাপ যা করছে তা কি সত্য? ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই। আর উপহার কছে যে ইমাম সাহেব নাকি তোকে ওই ছেলের কাছ থেকে উপহার নিতে দেখেছে। আমি নিতে চাই নাই, জোর করে দিচ্ছে। জোর করে দিলে নিতে হবে? আর মানুষ আসে এইসব কথা তোর বাপক কবে? আমার এসব লাঞ্ছনা কাঞ্চনা সহ্য করতে হবে? মুই আর এই বাড়িতে থাকিম না। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন চলচ্চিত্র নির্মাতা অন্ত আজাদ ভাই। আজকে তার সঙ্গে আড্ডা দেব, চলুন তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আমি আছি মোটামুটি ভালো, শুক্রিয়া। আচ্ছা ভাইয়া, আপনারা চলচ্চিত্র নির্মাণ যে যাত্রাটা শুরু হয় কত সালে, কিভাবে? এটা বেসিক্যালি 2016 সালের দিকে। এটা একটা স্বাধীন সিনেমা ছিল, আহত ফুলের গল্প নাম। স্বাধীন সিনেমার জার্নিগুলো যেরকম হয়, বিভিন্ন খান থেকে ফান্ড কালেক্ট করা, একাধিক প্রডিউসার, সো ওইভাবেই ছবিটা গড়ে উঠেছিল। এই ছবিটা আমাদের পঞ্চগড়, আমার যে জন্মস্থান, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায়, আমাদের গ্রাম মাটিয়ার পাড়ায়, ওইখানে শ্যুট, একটা বড় অংশ শ্যুট ওইখানে হয়েছিল। আর আপনার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? আমি সহকারী হিসেবে কাজ করিনি। এর আগে কি নাটক নির্মাণ করেছেন? এর আগে টেলিভিশন নাটক 4-5টার মতো বানিয়েছিলাম। আপনি টোটাল কয়টা চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার কমপ্লিট একটা আহত ফুলের গল্পটা রিলিজ করেছে, আর এরপরে আরেকটা ছবি করছি। ওইটা যেহেতু কমপ্লিট হয়নি শুটিং, সো প্রেসকে ওইভাবে জানাইনি, নামটা বলছি না। তবে ওটা 25% শুটিং হয়ে গেছে। আর দেশের বাইরে কাস্টিং আসছে যেহেতু, আর দেশের এখন এই পরিস্থিতিতে ওই কাজটা করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তো আমরা আশা করছি যে পরিস্থিতিটা স্বাভাবিক হলে আমরা বাকি কাজটা কমপ্লিট করতে পারবো। আপনার যে চলচ্চিত্র রিলিজ হয়েছে, এটার গল্প কি আপনার ছিল? হ্যাঁ, এটা গল্প, চিত্রনাট্য, পরিচালনা, এটা আমার। কাস্টিং এ কে কে ছিল এটা? কাস্টিং বলতে সবই নতুন মুখ। এমনি পুরোনোদের মধ্যে আমাদের গাজী রাকায়েত ছিল একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, আর বাকি যারা ক্যারেক্টার ছিল, মেইন ক্যারেক্টার, ওরা সবাই আসলে নতুন। একটা মেয়ে ছিল তাহিয়া খান, ও এখন আয়েশা খান নামে পরিচিত, অনেক নাটক টিভিসি করছে। সুজন নামে একজন ছেলে ছিল। অলমোস্ট নতুন মুখ নিয়ে কাজ করছিলাম আমি আর কি। তো এই গল্পটির কনসেপ্ট কিভাবে পেলেন? গল্পর কনসেপ্টটা যেভাবে পেলাম সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে অনেক চলচ্চিত্র নির্মাতাকে বাংলাদেশে পছন্দ করি, কিন্তু বিশেষভাবে পছন্দ করি চলচ্চিত্রটা তারেক মাসুদকে। তো তিনি এক ধরনের বিভিন্ন ধারার বা আর্ট ফিল্ম বলি বা আর্ট হাউস ফিল্ম বলি, তো ওনার চিন্তা আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি, বা আমাদের প্রবলেম, জাতীয় সমস্যা, আসলে আমাদের জাতিগত মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বের জায়গাগুলি, সেই জায়গাগুলি কি আসলে, যেগুলো কি না আমাদেরকে সামনে এগোতে বাধাগ্রস্ত করছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গায় আর কি। তো ওই রকম একটা জায়গায় আমি আলো ফেলে এই গল্পটা বলবার চেষ্টা করেছি আর কি। সেইখানে পলিটিক্স আছে, মানে গ্রাম্য পলিটিক্স আছে, রিলিজিয়ানের ইস্যু আছে, গ্রামের কিছু কুসংস্কারের বিষয় আছে, আবার প্রচলিত একটা প্রেমের গল্প মধ্য দিয়ে আমি পুরো ব্যাপারটা বলার চেষ্টা করেছি, যেন একটা সাধারণ দর্শক যে হলে যাবে বা বসে দেখবে তার কাছেও যেন ভালো লাগে। সো আমরা কি হয়, একটা ভালো আর্টের মধ্যে বা ভালো একটা শিল্পের মধ্যে অনেকগুলি স্তর থাকে, বিভিন্ন শ্রেণীর দর্শক থাকে। তো যে যার মেধা এবং বুদ্ধিমত্তা অনুযায়ী ওই লেয়ারগুলি অনুভব করে। কেউ হয়তো উপরের লেয়ারটাই দেখে আনন্দ বা উপভোগ করে, কেউ সেকেন্ড লেয়ার, কেউ থার্ড লেয়ার। সো এরকম বিভিন্ন লেয়ারে গল্পটা সাজানোর চেষ্টা করেছি। দর্শক তার বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট অনুযায়ী সে তার মতো করেই সেটার গভীরতা অনুভব করবে। তবে এটা অবশ্যই মানে আমি বলবো যে এটা অনেকটা ন্যাশনাল বা জাতীয় সিনেমা যেগুলি বলি, বা যে ধরনের সিনেমাকে ন্যাশনাল সিনেমা বলা হয় কনসেপ্ট ওয়াইজ, এটা ওই ধরনের একটা সিনেমা করার প্রয়াস ছিল। এবং এটা অনুপ্রেরণা অনেকখানি তারেক মাসুদ, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দ্বারা, তার চিন্তা চেতনা দ্বারা অনুপ্রাণিত আর কি, অনেকখানি। তো আপনার এই চলচ্চিত্রটিতে কয়টি গান ছিল? গান তো ছিল কমপ্লিট, আমরা দেখলাম তিনটা গান ছিল কমপ্লিটলি। একটা রবীন্দ্রসঙ্গীত আর দুইটা মৌলিক। আপনার পছন্দের গান? গান সবগুলি ভালো, মানে একক বা ভাবে বলা যাবে না, কারণ রবীন্দ্রনাথের যেটা গানটা, ওটাও খুব, ওটা সংলাপের পরিবর্তে ব্যবহার করেছি ওই কনসেপ্ট। ওইটা তো এই মুহূর্তে মনে নাই। তারপরে কামরুজ্জামান কামু যেটা লিখেছিল ওইটা মনে আছে, আমি তোমায় চাই রে বন্ধু তুমি যাও ছাড়িয়া, এরকম একটা গান। আমি তোমায় চাই রে বন্ধু তুমি যাও ছাড়িয়া, দিঘি বান্ধা ঘাটের কাছে, নদী বান্ধা কুলে, পাখি বান্ধা গাছের ডালে, ও মোর বান্ধা ফুলে।
তারপরে কবি টোকন ঠাকুর, চলচ্চিত্র নির্মাতা কবি টোকন ঠাকুর, ওনারই লেখা একটা গান ছিল, ওই গানটাও খুব মজার। এটা পিন্টু ঘোষ এবং রকনিমন মিউজিক করেছিল। গানগুলো খুব পপুলার হয়েছিল, প্রায় 14-15 লাখ ভিউ হয়েছিল তখন। আচ্ছা আচ্ছা। খুব পপুলার হয়েছিল গানগুলি ভালো, মিউজিক গান ভালো। ছবিটি যখন সিনেমা হলে মুক্তি পায় তখন হল ভিজিটে গিয়েছে? হল ভিজিটে বলতে এটা ন্যাশনালি আমি জাতীয় ঢাকার হলে রিলিজ করতে পারিনি। ঢাকায় আমি পাবলিক লাইব্রেরিতে দেখিয়েছিলাম। আমাদের এলাকায় দেবীগঞ্জে একটা হল ছিল, সেই হলটা আমি সিনেমাটা দিয়ে ওপেন করে দেখিয়েছিলাম। এছাড়া যেটা করেছিলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শো হয়েছিল, টিকিট শো, সেগুলি হয়েছিল। বিভিন্ন শিল্পকলা একাডেমি আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছিল, অনেকগুলো বিভাগীয় শিল্পকলার অডিটোরিয়ামের ছবিটা দেখিয়েছিলাম। সো এটাই ছিল মোটামুটি এই ছবিটার জার্নি। তবে আমার আরও বাংলাদেশ ট্রাভেল করার ইচ্ছা ছিল ছবিটা নিয়ে, কিন্তু ওই সময় করোনা চলে আসাতে আমি আর পরে কন্টিনিউ করতে পারিনি, সেটা একটা বড় ইস্যু। আর আপনার চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো স্মৃতি? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তবে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে মূল যে ক্যারেক্টার আলী নাম, ও তারেক মাসুদের রানওয়ে ছবির মেইন কাস্টিং, তো ও তো একটা ইমামের ক্যারেক্টার করেছে। তো বিয়ের পর হচ্ছে যে যেইখানে বাড়ি, মানে মেয়েটাকে যেখানে বিয়ে করে নিয়ে যায়, ওই বাড়িটা হচ্ছে যে কবরস্থানের পাশে ছিল, গ্রামের। সো ওইখানে সেট নির্মাণ করতে হয়েছে আমার ছবির একটা বড় অংশ শুটিং, ওই সেট, কবরস্থানের সেট এবং শুটিং করতে যাওয়া, এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমি মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, গ্রামবাসী আমাকে অনেক সাপোর্ট করেছে, তো তার জন্য ওই ছবিটা মানে করা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে। ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর চ্যালেঞ্জ তো প্রডিউসার ম্যানেজ করা, ইন্ডিপেন্ডেন্ট ছবি, স্টার নেই, সেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ ছিলই। সেই কারণে আমার ছবিটা শুটিং থেকে রিলিজ করতে প্রায় 5 বছর লেগে গেছিলো আর কি, পুরো ছবিটা। এটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, যন্ত্রণা ছিল, আনন্দও ছিল একই সাথে, সব মিলায় আর কি, সব মিলিয়ে। তো বর্তমান চলচ্চিত্রের অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন। চলচ্চিত্রের অবস্থা বলবো যে তরুণদের জায়গা থেকে বলবো যে খুব আশাবাদী আমি, কারণ গত 10 বছরে আমরা যদি দেখি তাহলে তরুণদের ছবি ক্লিক করছে বা ভালো ব্যবসা করছে, আবার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেও যাচ্ছে। তো তরুণদেরকে এই যে শক্তি এবং এদের চিন্তাগুলিকে কিভাবে আমরা অ্যাকোমোডেট করে একখানে করে আমরা এটাকে আসলে কাজে লাগাতে পারি, এই জন্য আমি মনে করি যে এটা পরিচালক সমিতির একটা ভূমিকা রাখা উচিত, গভর্নমেন্টের ভূমিকা রাখা উচিত, যে এই যে আমাদের শক্তিগুলি, এনার্জিগুলিকে এটাকে ঠিকঠাক যদি আমরা পার্সু করতে পারি, মানে প্লেস করতে পারি, তাইলে দেখা যাচ্ছে এটা আমাদের বৈদেশিক মুদ্রা আর্নও করা সম্ভব, আমাদের সম্মানও দেশের জন্য নিয়ে আসা সম্ভব, আবার দর্শকের জন্য ভালো ছবিও উপহার দেওয়া সম্ভব। আমাদের এই জায়গাগুলিতে খুবই ডিসিপ্লিন ওয়েতে আমাদেরকে কাজে লাগাই। ইয়াংরা ডিমোরালাইজ হয়, ইয়াং ফিল্ম মেকাররা ডিমোরালাইজ হয়, শিল্পীরা ডিমোরালাইজ হয়, এরকম কোনো কিছু করা যাবে না, বরঞ্চ তাদের চিন্তা পাওয়ারটাকে বুঝে তাদেরকে কাজে লাগানো উচিত। হ্যাঁ, যে তাইলে আমরা সব দিক থেকে করবো, সেই জায়গা থেকে আমি আশাবাদী। আর ডেফিনেটলি আরেকটা জায়গায় বিশেষভাবে আশাবাদী যে দেশের বাইরে ইন্টারন্যাশনালি ছবি রিলিজ হচ্ছে আমাদের এখন অনেক বেশি, যেটা আগে একেবারেই ছিল না। এটা খুবই আশার জায়গা যে আমাদের ছবি ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে, কোয়ালিটিফুল হলে অবশ্যই, সব ওভারঅল যেন ওই মানের হয়, যেন একটা হলিউডে বলিউডে যেখানেই যাক না কেন আমাদের ছবি মানুষ দেখে যেন আশাবাদী হয়, সে দেখে যেন এটাকে খুবই সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ছবি মনে না করে। ওই জায়গাগুলোতে আমাদের কনসিয়াসলি একটা ডিসিশন নিতে হবে, যেন আমরা যেন যোগ্যতার সাথে মানসম্মত জিনিস নিয়ে ইন্টারন্যাশনাল দর্শকের কাছে যেতে পারি। তো সেই জায়গাগুলোতে আমি আশা করব যে সামনে পরিচালক সমিতি নির্বাচন, তারা এই তরুণ এই যে প্রাণগুলি, এদের চিন্তাগুলি এবং এনার্জিগুলিকে কাজে লাগানোর চিন্তা করবে, এবং এফেক্টিভলি, শুধু কথা না, এটা যেন কার্যকর হয় জিনিসটা। সেই জায়গাটাতে আমি আশাবাদী। বরাবরই তাদের কথা শুনি, আশা শুনি, কিন্তু সেটা কার্যকরী হওয়াটা খুব হতাশাজনক জায়গা থাকে। আমি চাবো যে সেইটা যেন হয় আর কি। সেটা হলে আমরা এমন না যে আমরা শুধু উপকৃত, তা না, পুরো ইন্ডাস্ট্রি উপকৃত হবে, সেইটা আমরা চাই ডেফিনেটলি। আর আরেকটা জিনিস চাইবো যে পরিচালক সমিতি বা আমাদের ইন্ডাস্ট্রির ক্যারেক্টারটা বা অ্যাটিটিউডটা এরকম হওয়া উচিত যে যার ডিরেকশনের যোগ্যতা আছে তাকে ডিরেকশনের দিকে পার্সু করা উচিত। যে ভাই তোমার এডিটিং, তাহলে তুমি এডিটিংই থাকো, তোমার ভাই লাইন প্রডিউসিং, তুমি লাইন প্রডিউসিংয়ে থাকো, তাইলে হবে কি আমরা বেস্ট জিনিসগুলি পাবো। তো ওই জায়গাটাতে আমাদের আসলে এটার জন্য, এই বিষয়গুলি ঘটানোর জন্য একটা খোলা মন লাগবে, এবং সবাইকে নিয়ে ভাবতে হবে যে ইন্ডাস্ট্রির লাভ মানে আমার লাভ, আমার লাভ মানে ইন্ডাস্ট্রির লাভ। ওইভাবে করে প্রযোজক নেই, ইন্ডাস্ট্রিতে আপনি লাভ লস বুঝবেন কিভাবে? না, প্রযোজক নেই, প্রযোজক বানাতে হবে। প্রযোজক নেই, প্রযোজক তো ছিল, নেই কেন? নেই বলে হচ্ছে যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি যার কারণে প্রযোজকরা চলে গেছে এখান থেকে। প্রযোজক তো আমাদের এখানে ছিল, তো সেই জায়গাগুলিতে আমাদেরকে মানে ভাবতে হবে। এবং আমার বিশ্বাস যে আমরা যদি ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারি, তাহলে প্রযোজক আবার আসবে। টাকার অভাব নেই, প্রযোজকের অভাব নেই, প্রযোজক আসবে, কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা ওই বিশ্বস্ততাটা ক্রিয়েট করতে হবে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবার যে আপনারা আমাদের ফিল্ম মেকারদের উপর, আমাদের শিল্পীদের উপর আস্থা রাখুন। আপনারাই আমাদের প্রাণ সিনেমার। আপনারা যদি থাকেন তাহলেই আমরা সফল হতে পারবো। না হলে যদি অনেক ভালো সিনেমাও করেও যে আমরা দর্শক না পাই, আপনাদের সাপোর্ট না পাই, তাহলে সেটা আমাদের জন্য হতাশা তৈরি করবে। আমরা চাই আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, এবং অনেক দেশের
দর্শকের থেকেও আপনারা অনেক বেটার ওয়েতে অনেক পজিটিভলি আমাদেরকে সমর্থন দেন। এটা অব্যাহত রাখবেন, ভালো সিনেমা নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, তর্ক বিতর্ক করবেন এবং ভালো সিনেমা হলে গিয়ে দেখবেন। এটাই আপনাদের প্রত্যাশা। আমাদের জন্য শুভকামনা রাখবেন। আমরা আপনাদের ভালো সিনেমা সামনে উপহার দেবো, এটা আমাদের কমিটমেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।